বাবা লোকনাথের সেই বাণী দিয়ে শুরু করব। বাবা বলেছিলেন, রণে বনে যেখানে থাকিবে সেখানে ঈশ্বরকে স্মরণ করিবে, ঈশ্বর তোমার জীবনযাত্রাকে সুন্দর করবে। আমি একজন টিচার হয়ে সকলকে একটা কথাই বলবো, রণে বনে জঙ্গলে যেখানেই থাকবে পড়াশোনা কন্টিনিউ করবে, কারণ এই পড়াশোনা ঈশ্বরের পাশাপাশি পড়াশোনাই একটা বিষয় যে মানুষকে মুক্তি দিতে পারে। এখন মুক্তি অনেকভাবে হতে পারে। অনেকে মনে করতে পারে, স্যার আমি যদি চাকরি না পাই তাহলে আমার মুক্তি কোথায়? ইয়েস, ইটস ফ্যাক্ট, চাকরি পেতে হবে, ফাইনাল কথা, ফাইনাল কথা। কিন্তু এরপরেও যদি না হয়, সক্রেটিস বলেছিলেন পৃথিবীর কোনো বিদ্যা কাউকে বিটিয়া করে না। রাস্তায় কুড়িয়ে পাওয়া একটা কাগজের বিদ্যাও কিন্তু মানুষের জীবনে কাজে লাগে। একজন বিজ্ঞ ব্যক্তি যে কাজ করুক না কেন তার মধ্যে সাফল্য আসে। তবে হ্যাঁ, এই পৃথিবীর সাফল্যের পেছনে সবচাইতে যেটা দরকারি তার নাম হচ্ছে পরিশ্রম, আর উসকা সাথ থোড়া চা কি টাইমিং। আপনি ভাগ্য বলছেন না, ওটাই টাইমিং। তো আমি এইটাই বলবো যে কখনো কখনো কোনো বিষয়ে দেখা যায় যে আমরা সাফল্য পেতে পারি, আবার নাও পেতে। তবে একটা টাইমিং একটা বিরাট ফ্যাক্টর, সেইটা নিয়ে এগোতে হবে। তার জন্য ভাগ্য গণনার জন্য কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই। নিজের ভাগ্য নিজে তৈরি করাই যদি লড়াই করা যায়, তারপরে টাইমিংটা তো আছে। আমি যেটা বলছিলাম সেটাই যাই, যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাইটাল বিষয়। রেলের গ্রুপ ডির ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাইটাল বিষয়। আর বলছে কারেন্ট অ্যাফেয়ার্স তখনই মনে থাকে যদি তার রেফারেন্সটা মাথায় থাকে। আজকে তোমাকে একটা উৎপটাং আমি একটা কথা বলে দিলাম, কোনো দিন মনে থাকবে না, কিন্তু তোমাকে যদি বলি শব্দ কাকে বলে, তোমাকে যদি বলি মানুষ কাকে বলে, তাহলে তুমি অবশ্যই পারবে। এবার কারেন্ট জিকে পরীক্ষায় কি থাকে, বিভিন্ন ভিডিও, মাস মিডিয়া, বিভিন্ন বই, স্টুডেন্ট পাগল হয়ে যাবে। আমি তো মাঝে মাঝে মনে করি যে এরা কি করছে। কেউ হয়তো দেখা যাচ্ছে যন্ত্রণায়, পরিবারের বিভিন্ন জায়গায় প্রেশারে, মানসিক যন্ত্রণায়, হয়তো বিবেকের জাগরণে হয়তো কম্পিটিটিভ এক্সাম পড়াশোনা শুরু করছে। লেকিন হো রাহা হ্যায় ক্যা? क्योंकि কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো সিস্টেম নেই, পর্যায় নেই, কি পড়তে হবে, কি এগোতে হবে, কীভাবে সাফল্য পেতে হবে, এ ব্যাপারে কোনো দিশা নেই। আমি একটা দিশাই বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা পরীক্ষা আসি ইয়ে তো পাইলে পেঁচান না চাইয়ে, যে পরীক্ষায় কি পাকে। পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে এই যে আজকে তার একটা স্যাম্পল, অর্থাৎ ট্রেনে দেখবে হকাররা কী করে, ত্রিফলা বিক্রি করে। আমরা কি করি, তোর কি বয়রা, হাত পাতলে একটু নমুনা দেয়। আমি তোমাদেরকে একটা নমুনা কোশ্চেন দিয়ে দিচ্ছি। তবে তার আগে কিন্তু, যেমন ধরো আমি বলি উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, বছরের প্রথমে যেটা হয় অফ আর ওপেন, ফর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ওপেনের পরে তারপরে ফ্রেঞ্চ ওপেন, তারপরে উইম্বলডন, তারপরে ইউএসএ রেস, শেষে রেস। সারা বছর 4টে কি গ্র্যান্ড স্ল্যাম হবে। এর প্রত্যেকটা সিঙ্গল কি পুরুষ এবং মহিলা জানতে হবে, পরীক্ষায় থাকবে। যেমন 2024-এর টোটালটা মুখস্থ করতে হবে। এ দু একটা দেখলে পরেই মনে থাকবে। 2025-এ কন্টিনিউয়াসলি চলছে, অলরেডি বছরের প্রথম কি অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে, গেল গ্র্যান্ড স্ল্যাম। আফটার দ্যাট ভেরি রিসেন্ট আমরা অলিম্পিক কভার করেছি 2024-এ, 2024-এর পরে 2028, 2028-এর পরে 32, 32-এর পরে 34, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অর্থাৎ অলিম্পিক সম্বন্ধে তথ্যাদি জানতে হবে। ভারতরত্ন পুরস্কার কে পেল, নোবেল পুরস্কার পেয়ে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর নোবেল। তো যাক, এই সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে হবে। আমি তোমাদের কন্টিনিউয়াস দিতে থাকবো। তোমরা আমার আগের যে জিকেগুলো রয়েছে, সায়েন্সের জিকেগুলো অবশ্যই মন দিয়ে দেখবে, যারা যারা নতুন নতুন ভিউয়ার বলছি। আচ্ছা, চলে যাচ্ছি আজকের কয়েকটা নমুনা কোশ্চেনের মধ্যে কি কি আমাদের দেখতে হবে। ওকে, ব্যাস। প্রথম যে কোশ্চেনটা দিচ্ছি সেটা হচ্ছে এই প্রথম কোশ্চেন দিয়ে দিই কি না, বিশ্ব এইডস দিবস কত তারিখে পালন করা হয় তোমরা জানো? এই আগেকার কোশ্চেন। বল স্যার এটা কারেন্ট অ্যাফেয়ার্স হলো কীভাবে? নেই, কিন্তু আমরা ভেরি রিসেন্ট ডিসেম্বর কভার করেছি, তাই ডিসেম্বরের দিনগুলো সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। যেমন 1 তারিখ কি না এইডস দিবস, যেমন 10 তারিখ কি না এই তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয়। আর এই 10 তারিখের আর একটা, এটা হচ্ছে হিউম্যান রাইটস ডে। পাম্বান ব্রিজ কোন দুটি স্থানের সংযোগকারী? ভেরি গুড। আমরা জানি রামেশ্বরম, এর আগে একটা ব্রিজও আছে অলরেডি, রামেশ্বরম ব্রিজ। তার সঙ্গে ম্যান্ডাপাম বলে যে জায়গা, দুজের সংযোগস্থল, একটা নতুন ধরনের সংযোগস্থলী ব্রিজ তৈরি হয়েছে, যেটা একটা অবশ্যই ব্রিজ গোয়িং টু বি, এটা পরীক্ষায় থাকবে। মেন্স হকি জুনিয়র
এশিয়া কাপ 2024 চ্যাম্পিয়ন কে হলো? চ্যাম্পিয়ন হলো ভারত। কিন্তু আমি মুখস্থ করার জন্য দিচ্ছি, কিন্তু দেখে নিতে হবে ভারতের মেট্রো পরিষেবা পৃথিবীর মধ্যে কততম স্থানে আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি অলরেডি 3rd। তো इसके पहले CIS আর USA দেওয়া আছে কেন? কারণ CIS হচ্ছে বলা যেতে পারে মেট্রো রেল, মেট্রো পরিষেবার ক্ষেত্রে কিন্তু আমি একটুকু বলতে পারি পৃথিবীর ইতিহাসে চায়নার অবদান এবং জাপানের অবদান। কারণ কী হচ্ছে, জাপান চায়নার পাশে, প্রযুক্তি জাপানের, আর চায়নার মানুষ খুব পরিশ্রমী। ওদের জীবনটা শুরু পরিশ্রম দিয়ে, শেষ হয় পরিশ্রম দিয়ে। যেমন আমাদের টার্গেট থাকে কীভাবে কাজ না করে পয়সা ইনকাম করা যায়, এ ব্যাপারে আমরা খুব সিদ্ধস্ত। আর ওদের কাজ হচ্ছে কাজ করব, পয়সা আবি ইসি বক্ত কিসি ভি তারা চলা আয়েগা। নেক্সট, এই ভারতের মেট্রো পরিষেবা সম্বন্ধে আরেকটা কথা বলি। ভারতের প্রথম মেট্রো যেটা চালু হয়েছে সেটা কী লিখছি বলো তো দেখি? কলকাতা। কলকাতা, কলকাতা প্রথম 1984 সালে, 1984 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে, যেখানে কিন্তু আমরা দেখেছিলাম কলকাতা মেট্রো রেল সম্ভবত 25শে অক্টোবরে, কারণ তার কিছুদিন পরে ইন্দিরা গান্ধী হত্যা হয়েছিল। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। নিউ দিল্লি বুক ফেয়ার 2025 বিষয়বস্তু হচ্ছে কি না, রিপাবলিক কি 75, রিপাবলিক অ্যাট দ্য রেট অফ 75, অর্থাৎ 75 ইয়ার্স কমপ্লিট করলো। সো দ্যাট ইট ইজ দ্য মেইন থিম অফ দি দিল্লি। চলে যায় নেক্সট পেজে, 6 দাগে। 76তম রিপাবলিক ডে 2025-এর মূল বিষয়বস্তু কি? আমরা জানি এই যে কুছ দিন পহলে কুছ ডে অ্যাবভ আমরা কি করেছিলাম না, আমরা 76তম, কততম? 76তম। এই 76তম কিন্তু বৎসর হচ্ছে কত? 75। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে 76তম কেন? মাথায় রাখতে হবে কিনা কোনো একটা জিনিস, যেমন ধরো আমি 2025 সালে আমি পালন করছি, তাহলে আমাকে দেখতে হবে দুভাবে করা যেতে পারে। প্রথম কত সালে হয়েছিল না 1950। তো 1950 থেকে 2050 বছর আর 25 75 বছর। কিন্তু প্রথম বছর পালন হয়েছিল না, তাহলে তার সঙ্গে আমরা 1 যোগ করতে পারি, তাহলে 75 + 1, তাই এবার 76তম। কিন্তু 75খানা বৎসর কমপ্লিট, 76তম বৎসর। তাই যে কোনো কততম, যেমন আমার যদি 1 বছর পূর্ণ হয় বয়স, তাহলে আমার কততম জন্মদিন? 1 বছর পূর্ণ হয়েছে, তাই মনে হতে পারে যে 1 বছর পূর্ণ হয়েছে। যে 1 বছর যখন পূর্ণ হয়েছে তাহলে কী হবে? 1 বছর পূর্ণ হয়েছে তাহলে নিশ্চয়ই ওর প্রথম জন্মদিন নেই। তাহলে ফার্স্ট যেদিন জন্ম নিয়েছিলাম, যেদিন আমার বয়স ছিল 0, তাহলে সেটা কী হবে? সুতরাং সবসময় তম বের করতে গেলে 1 যোগ করতে হয়। কী করতে হয়? 1 যোগ করতে হয়। চলে যাই, অপারেশন সংকল্প কোন বাহিনী দ্বারা লঞ্চ হলো? এবার দেখো কোশ্চেনের ভ্যারাইটি। আমি কিন্তু রিপাবলিক ডেতে চলে গেলাম, আমি কিন্তু একটা ব্রিজ উদ্বোধনে চলে গেলাম, আমি কিন্তু দেখা গেল অপারেশন সংকল্প সেনাবাহিনীর দ্বারা পরিচালিত একটা বিষয়। ভারতবর্ষ পৃথিবীর বিভিন্ন রকম ঘটনা যেগুলোর সঙ্গে কনস্ট্রাকশন সব জায়গায় আছে। বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধকে শেষ করে দিল, এর মধ্যেও কিন্তু একটা কনস্ট্রাকশন আছে, তার নাম হচ্ছে কি? মৌলবাদের কনস্ট্রাকশন। পৃথিবীর ইতিহাসে বড় বড় সব স্মৃতিসৌধ ভেঙে ফেলা হয়েছে, কিন্তু তার মধ্যেও কনস্ট্রাকশন ছিল একটা অশুভ শক্তি। তাই শুভ এবং অশুভ লড়াই চলবে। অপারেশন সংকল্প অর্থাৎ ইন্ডিয়ান নেভি। আর্টিফিশিয়াল AI, এখন তো পৃথিবীর ইতিহাসে একটা কাজই চলছে, তার নাম হচ্ছে AI। বাহুবলী সিনেমায় কয়জন নায়ক অভিনয় করেছে জানা নাই, কিন্তু লক্ষ লক্ষ কর্মী কাজ করেছে, তার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। তো AI অ্যাকশন সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর হবে ফ্রান্স, যেখানে আমাদের মোদি সাহেবও গিয়েছিলেন। ভেরি গুড। হিউম্যান রাইটস ডে কত তারিখে পালন করা হয়? অলরেডি আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রেড, আই হ্যাভ ক্লিয়ার্ড। উত্তর হবে 10th ডিসেম্বর। এটা হিউম্যান রাইটস
ডে। সারা বিশ্বব্যাপী হিউম্যান রাইটসের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে ভালো জায়গায় যাচ্ছি। কত জায়গায় যাচ্ছি বলবো না, লজ্জা করবে। নেক্সট, ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 কোন দেশে অনুষ্ঠিত হবে? ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 কোন দেশে অনুষ্ঠিত হবে? আমাদের এটা ভালো করে জেনে নিতে হবে যে কোন দেশে অনুষ্ঠিত হবে। उससे पहले আমাদের पहचानना चाहिए এরপর কোন কোন দেশে হবে সেগুলো কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে ফিফা হয়েছে কবে? এটা যেটা হবে সৌদি আরব অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। সৌদি আরব যদি ক্লিয়ার করে দিয়ে থাকি তাহলে আমাদের মাথায় রাখতে হবে এরপর কোন কোন দেশে হবে। অর্থাৎ ভেরি রিসেন্ট কত হয়েছে? ভেরি রিসেন্ট হয়েছে কত? 2022। তারপরে হবে কত? 2026। তারপরে কত হবে? 2030। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে কত হবে? 2034। প্রতি 4 বছর অন্তর অন্তর এই ফিফা নিয়ে কিন্তু আমাদের কোশ্চেন করতে হবে। আমি যদি ফিফা সম্বন্ধে ইন ডিটেলস আগে থেকে না জানি তাহলে কিন্তু আমাদের জানা থাকবে না। আমি তোমাদের যেটা করলাম সেটা হচ্ছে 2022 অলরেডি কাতারে হয়ে গেছে, 2026 মেক্সিকো থেকে শুরু করে ইউএসএ থেকে শুরু করে কানাডা, এই দেশগুলোতে সম্মিলিতভাবে হবে। তারপরে কি? তারপরে আবার চলে যাবে পর্তুগাল থেকে শুরু করে, লিসবন থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিতে। তারপরে 34 চলে আসবে সৌদি আরবে। অর্থাৎ আগামীতে মোটামুটি রেডি আছে। কত সালে ভারতবর্ষ আছে মুঝে পাতা নেই। দেখা গেল একবিংশ শতাব্দীর পরে গিয়ে কোন বিংশতে এগোবে আমার জানা নাই, তবে একদিন না একদিন হবে। আশা আমাদের মাথায় রাখতে হবে। চলে আসবো পরবর্তী পেজে। 2026 2030 অলরেডি আমরা বলে দিয়েছি। দীপা কর্মকার সম্প্রতি অবসর গ্রহণ করলেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? কী হবে? উত্তর হবে জিমন্যাস্টিক্স। আমরা জানি যে অলিম্পিকের ক্ষেত্রে দীপা কর্মকার কিন্তু অসাধারণ কিছু পারফরমেন্স দেখিয়েছিল এবং তার জন্য তিনি 4th হয়েছিলেন। আমার মতে তার 3rd হওয়ার কথা ছিল, কিন্তু ভেরি রিসেন্ট তিনি জিমন্যাস্ট থেকে অবসর গ্রহণ করলেন। এইবার আমরা চলে আসি নোবেল প্রাইজ। আমি এখানে নোবেল প্রাইজের জাস্ট নমুনা দিয়ে দিয়েছি। এই নোবেল প্রাইজের নমুনাটা আমি তোমাদের দিয়ে দিয়েছি, কিন্তু এই নোবেল প্রাইজ কিন্তু আমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে এবং খুব ভালোভাবেই থাকবে, খুব ভালোভাবে থাকবে। এই নোবেল প্রাইজ সম্বন্ধে আমি তোমাদের বলি, নোবেল প্রাইজ কে কে পেয়েছে, কী কী বিষয়ের উপর দেওয়া হয়, আমি একটু সেইটা আলোচনা করি, তাহলে তোমাদের কমপ্লিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোবেল সম্বন্ধে একটা পেজ তোমাদের আলোচনা করা যাবে। নোবেল প্রাইজ ক করায় আগে 5 আর আবি 1 হচ্ছে 6। তাহলে 5 আর 6 এটা অলরেডি পেয়ে গেছি আমরা, কিন্তু আমাদের প্রথমে জানা দরকার কী কী বিষয়। আমি সায়েন্স হচ্ছে 3টে, একটা কেমিস্ট্রি, একটা ফিজিক্স, একটা মেডিসিন। সিপিএম লাল কালি দিয়ে লেগেছি তাই সিপিএম। প্রথমে সায়েন্সে চলে গেলাম, সিপিএম। তারপরে হচ্ছে কি না শান্তি, পিস। তারপরে লিটারেচার। তারপরে এখন মনে রাখতে হবে পিএলআই। তো পিএলআই মানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। পিএলআইয়ের পরিবর্তে যদি পিএলই বাতি বলা যায় তাহলে তো কোনো ব্যাপার না। তাহলে আমরা দেখলাম একটা আছে সিপিএম আর একটা আছে পিএলই। এই কটি বিষয়ের উপর নোবেল প্রাইজ দেওয়া হয়। এখানে আমি তোমাদের যেটা দিয়েছি সেটা হচ্ছে এই প্রথমে যেটা দিয়েছি, দেখো নোবেল প্রাইজ চিকিৎসা বিজ্ঞানে কারা পেয়েছে। বলছে চিকিৎসা বিজ্ঞানে যেটা পেয়েছে এটা হচ্ছে ভিক্টর অ্যামরোস অ্যান্ড গ্যারি রুবকম। কিসের জন্য? ফর মাইক্রো আরএনএ। বলছে এই মাইক্রো আরএনএ এমন একটা সিস্টেম যে ক্রুশিয়াল সিস্টেমের মধ্য দিয়ে আমরা এই জিন আমাদের শরীরের এই যে বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে তার নাম হচ্ছে জিন। पिता माता इसके जो औलाद हुआ है ना वो देखने में सेम है, कैरेक्टर का पता नहीं, लेकिन এই যে সিমিলারিটি এটা যে বহন করে তার নাম হচ্ছে জিন। আর এই জিন যার মধ্যে থাকে তার নাম আরএনএ এবং ডিএনএ। এবং এরপর যে আবিষ্কারটা করেছেন তার জন্য তারা নোবেল পেয়েছেন ভিক্টর অ্যামরোস অ্যান্ড গ্যারি রুবকম। নোবেল প্রাইজ 2024 পদার্থবিজ্ঞানে কে পেলেন? পদার্থবিজ্ঞানটাও খুব অসাধারণ, যেটা এই পদার্থবিজ্ঞানটাও কিন্তু পেয়েছে তারা খুব ভালো একটা সুন্দর বিষয়ের উপর পেয়েছে। যে বিষয়টার উপর দাঁড়িয়ে তারা পেয়েছে তা হচ্ছে
কে পেয়েছে তাকে দেখি। জন জে হপফিল্ড অ্যান্ড জিওফ্রে হিন্টন। মনে রাখতে হবে যে হপফিল্ড অ্যান্ড হিন্টন। আমি বলছি যে ওখানে গিয়ে পরিষ্কার লিখতে হবে না, পরিষ্কার আমাকে মাথায় রাখতে হবে যে আমি দেখব কি। আমি যেমন চলে যাচ্ছি, এখানে যদি চলে যাই, এখানে গেলাম কি না, এখানে গিয়ে আমি দেখলাম যে কী কী বিষয় পেয়েছে চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসা বিজ্ঞানের ভিজি মনে রাখলাম, বাস। আবার এখানে কি মনে রাখলাম, ভিজি মনে রাখলেই বুঝতে পারে ভিক্টর হ্যাম্বলস এবং গ্যারি রুবকম। কিন্তু পদার্থবিজ্ঞানে কি না, হপফিট, তাতে হিন্টন এবং হপফিল্ড কথাটি মনে রাখবে। আমি যেভাবে মনে রাখতাম তোমরা সেইভাবে মনে রাখার চেষ্টা করবে। যে 15টা জিকের মাধ্যমে আমি তোমাদের যেটা দিলাম সেটা হচ্ছে এই যে মস্তিষ্কে ছোট ছোট কি মস্তিষ্কে ছোট ছোট ভাবনা ঢুকিয়ে দিলাম। আমরা পৃথিবীতে যা কিছু মনে রাখি তার নাম হচ্ছে জৈব মানসিক। এই পৃথিবীতে আমরা তাই মনে রাখতে পারি যার একটা বিক্রিয়া ঘটে আমাদের মস্তিষ্কে। তাই মস্তিষ্কের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে দিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স মাথায় রাখতে হবে। রেলের চাকরি পেতে হবে। রেলের চাকরির জন্য কিন্তু বিরাট বড় ইঞ্জিনিয়ার হতে হয় না, MA পাস করতে পারে না, BA পাস করতে হয় না, জাস্ট মাধ্যমিক পাস করতে হয় আর প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসের নাম কি? প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। Follow the video. Next topic wise. Thank you everybody.